আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা জানো আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের পরিবেশ। এই পরিবেশকে মূলত আমরা দুটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে জীব এবং একটা হচ্ছে জড়। এবং জীবকে আবার দুটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে উদ্ভিদ, একটা হচ্ছে প্রাণী। উদ্ভিদ নিয়ে যে শাখা বিজ্ঞানের যে শাখাটা গড়ে উঠেছে সেটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান। এবং উদ্ভিদ বিজ্ঞান হচ্ছে বায়োলজি প্রথম পত্র, এবং যে প্রাণী নিয়ে যে শাখাটা গড়ে উঠেছে সেটা হচ্ছে প্রাণীবিজ্ঞান, এবং এটা হচ্ছে তোমার বায়োলজির দ্বিতীয় পত্র। আজ আমি আমার আলোচনা শুরু করার পূর্বেই আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ আমিনুল হক, প্রভাষক, জীববিজ্ঞান, আলহাজ ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজ। আজকে আমরা আলোচনা করব উদ্ভিদ বিজ্ঞান নিয়ে। উদ্ভিদ বিজ্ঞানের অর্থাৎ বায়োলজির প্রথম পত্র, বায়োলজির প্রথম পত্র প্রথম অধ্যায়ে আমরা আলোচনা করব। আজকে আলোচনা বিষয় হচ্ছে কোষ এবং এর সংগঠন। যে বিজ্ঞান প্রথম পত্র, এই জীবাণু প্রথম পত্রে আজকে আমরা আলোচনা করব প্রথম অধ্যায়ের কোষ এবং এর সংগঠন, সেল অ্যান্ড ইটস স্ট্রাকচার। সেল অ্যান্ড ইটস স্ট্রাকচার। আমরা জানি কোষ কি, তোমরা ইতিপূর্বে পড়েছ যে কোষ কী। তাই সাধারণভাবে আমরা বলতে পারি কোষ হলো জীবদের গঠন এবং কার্যকতা একক। অন্যভাবে বলা যায় যে কোষ হলো জৈবিক ক্রিয়াকলাপের একক, যা অর্ধবেদ্য পর্দা দ্বারা পরিবেষ্টিত এবং যা অন্য কোনো সজীব মাধ্যম ব্যতিরেকেই আত্মপ্রজননে সক্ষম। এবং এই কোষ সম্পর্কে বিভিন্ন বিজ্ঞান বিভিন্ন রকম বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। যেমন বিজ্ঞানী লোয়ি এবং শেকোভিচ মতে কোষ হল সেল ইজ এ ইউনিট অফ বায়োলজিক্যাল activities delimited by a semi permeable membrane and capable of self reproduction in medium free of other living system. তারপরে বিজ্ঞানী রবার্টিসের মতে রবার্টিসের মতে
বিজ্ঞানী রবার্টিসের মতে কোষ হলো জীবনের মৌলিক গঠনগত ও কার্যগত একক। এইভাবে আমরা বিভিন্নভাবে কোষকে সংজ্ঞায়িত করতে পারি। তাহলে আমরা কোষের ডেফিনিশন আমরা জানলাম। তারপর এখন আসি আমরা কোষের আবিষ্কারক। কোষের আবিষ্কারক হচ্ছেন, আমরা জানি যে কোষের আবিষ্কারক হচ্ছেন রবার্ট হুক। বিজ্ঞানী রবার্ট হুক সর্বপ্রথম তার নিজস্ব তৈরি মাইক্রোস্কোপের সাহায্যে একটা বোতলের ছিপি বা কর্ক প্রস্তুত করার সময় যে মৌচাকের ন্যায় অসংখ্য ক্ষুদ্র প্রকোষ্ঠ বা কুশলী দেখতে পান এবং তাকেই তিনি সেল নামে অভিহিত করছেন বা কোষ নামে অভিহিত করছেন। কাজেই বিজ্ঞানী রবার্ট হুক হলো কোষের আবিষ্কারক। বিজ্ঞানী রবার্ট হুক বিজ্ঞানী রবার্ট হুক হলো কোষের আবিষ্কারক। এবং এই কোষ নিয়ে বিজ্ঞানের যে একটা শাখা গড়ে উঠেছে সেটা হলো কোষবিদ্যা বা সাইটোলজি। কোষবিদ্যা বা সাইটোলজি। এবং এই কোষবিদ্যার জনক বলা হয় বিজ্ঞানী রবার্ট হুককে। বিজ্ঞানী রবার্ট হুক হলেন কোষবিদ্যার জনক। তাহলে কোষবিদ্যার জনক আমরা কাকে বলবো? কোষবিদ্যার জনক হলেন বিজ্ঞানী রবার্ট হুক। রবার্ট হুক হলেন কোষবিদ্যার জনক। তারপর আধুনিক কোষবিদ্যার জনক হলেন আধুনিক কোষবিদ্যার জনক হলেন আধুনিক কোষবিদ্যার জনক সিপি সোয়ানসন। ঠিক আছে, আমরা জানলাম যে কোষের সংজ্ঞা জানলাম এবং তারপর আমরা জানলাম কোষের আবিষ্কারককে এবং কোষবিদ্যার জনককে আমরা জানতে পারলাম। তারপর আমরা আসবো এখন কোষমতবাদ। কোষমতবাদ বা কোষতত্ত্ব বা কোষমতবাদ। কোষতত্ত্ব বা কোষমতবাদ। সেল থিওরি অথবা সেল ডক্ট্রিন। কোষমতবাদ বা কোষতত্ত্ব, যে কোষ নিয়ে যে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মতবাদ দিয়েছেন, এর মধ্যে উদ্ভিদ বিজ্ঞানী এম.জে. স্লেইডেন এবং প্রাণীবিজ্ঞানী থিওডর সোয়ান। গেছেন, তিনি যে মতবাদ দিচ্ছেন সেই মতবাদগুলো হলো, 1 নম্বর, কোষ হলো জীবের গঠনগত ও কার্যগত একক। গঠনগত এবং কার্যগত একক। 2 নম্বর,
কোষ হলো জীবনের মৌলিক একক। মৌলিক একক। তারপর আছে 3 নম্বর, কোষ হলো বংশগতিবিদ্যার একক। বংশগতিবিদ্যার একক হলো কোষ, যাকে বলা জেনেটিক্স। বংশগতিবিদ্যার একক হলো কোষ। 4 নম্বর দেখো, সব কোষের সৃষ্টি হয়, সকল কোষের সৃষ্টি হয় তার পূর্ববর্তী কোষের বিভাজনের মাধ্যমে সৃষ্টি হয়। পূর্ববর্তী কোষের বিভাজনের মাধ্যমে হচ্ছে কোষতত্ত্ব বা কোষ মতবাদ। এটা হচ্ছে স্লেডার এবং থিওডোর-শনের যে কোষ মতবাদ, সেটা আমরা জানা। এবং পরবর্তীতে এই মতবাদটাকে আরও পরিবর্ধন এবং সংশোধন করা হয়, এবং এই পরিবর্তিত এবং পরিবর্তনশীল এবং এই তোমার কি আছে যে পরিবর্তন এবং সংশোধিত যে মতবাদটা, সেটা হলো আধুনিক মতবাদ, কোষ মতবাদ। এবং সেটা হলো তোমরা যারা লক্ষ্য করছো তাদের ভালোভাবে জানাও যে কোষ মতবাদে আমরা কয়টা বিষয় আমরা জানলাম, যে কোষ হলো জীবের গঠনগত কার্যগত একক, কোষ হলো জীবনের মৌলিক একক, বংশগতিবিদ্যার একক হলো কোষ, এবং সকল কোষের সৃষ্টি হয় পূর্ববর্তী কোষের বিভাজনের মাধ্যমে। তারপরে আধুনিক যে মতবাদটা আছে কোষ মতবাদ, সেটা হলো এক নম্বর, কোষ হলো জীবের গঠনগত ও কার্যগত একক। কার্যগত একক অর্থাৎ জীবনের ক্ষুদ্রতম একক হলো কোষ। 2 নম্বর, জীবদেহের সব কোষের সম্মিলিত কাজের মধ্য দিয়ে জীবের গুণাবলী প্রকাশ ঘটে। কাজের মধ্য দিয়ে জীবের গুণাবলীর প্রকাশ ঘটে। তারপরে আছে 3 নম্বর, সকল কোষ অর্থাৎ নতুন কোষ পূর্ববর্তী কোষ থেকে সৃষ্টি হয়। পূর্ববর্তন কোষ থেকে বিভাজনের মাধ্যমে নতুন কোষ সৃষ্টি হয়। এবং কোষের অভ্যন্তরে কী হয়, জীবের জৈবিক ক্রিয়াকলাপ সংঘটিত হয়। কোষের অভ্যন্তরে
কোষের অভ্যন্তরে জৈবিক ক্রিয়াকলাপ সংগঠিত হয়। তাহলে আমরা জানলাম যে কোষ হলো জীবের গঠনগত ও কার্যগত একক, অর্থাৎ জীবনের ক্ষুদ্রতম একক হলো কোষ, এবং জীবদেহের সব কোষের সম্মিলিত কাজের মধ্য দিয়েই জীবের গুণাবলী বিকাশ ঘটে, প্রকাশ ঘটে, এবং পূর্ববর্তী কোষ থেকেই বিভাজনের মাধ্যমে কি হয়, নতুন কোষের সৃষ্টি হয়, এবং কোষের অভ্যন্তরে জৈবিক ক্রিয়াকলাপ সংগঠিত হয়ে থাকে। এরপরে 4 নম্বর, আমরা জানব যে প্রতিটি জীব কি হয়, এক বা একাধিক কোষ বা কোষ উদ্ভূত বস্তু নিয়ে গঠিত হয়। প্রতিজীবী এক বা একাধিক কোষ বা কোষ উদ্ভূত বস্তু নিয়ে গঠিত। কোষ উদ্ভূত বস্তু নিয়ে গঠিত হয়। তাহলে 5 নম্বর আমরা জানব প্রতিটি কোষ থেকে বংশগতি বস্তু তার ডিএনএ যাকে বলা হয় ধারণ করে। প্রতিটি কোষ বংশগত বস্তু ধারণ করে, যা এক কোষ থেকে অন্য কোষে স্থানান্তরিত হয়। অথবা বলতে পারি যে প্রতিটি কোষ বংশগতি বস্তু ধারণ করে, যা প্যারেন্ট থেকে অপত্য কোষে সঞ্চারিত হয়। প্যারেন্ট থেকে অপত্য কোষে সঞ্চারিত হয়। তাহলে আমরা জানলাম কি, যে 4 নম্বর আমরা জানলাম যে প্রতিটি জীব এক বা একাধিক কোষ বা কোষ উদ্ভূত বস্তু নিয়ে গঠিত হয়, এবং প্রতিটি কোষ বংশগতি বস্তু বা বংশগত তথ্য ধারণ করে, যা এক কোষ থেকে অন্য কোষে স্থানান্তরিত হয়, অথবা প্রতিটি কোষ বংশগতি বস্তু ধারণ করে, যা প্যারেন্ট থেকে অপত্য কোষে সঞ্চারিত হয়। এখন আমরা আসি 6 নম্বর রাশি। 6 নম্বর আমরা জানবো এখানে প্রতিটি প্রজাতি কোষের
রাসায়নিক প্রকৃতি, প্রতিটি কোষের আমরা দেখি প্রতিটি কোষের, হ্যাঁ, অর্থাৎ একই প্রজাতির, আমরা দেখি একই প্রজাতির প্রতিটি কোষের রাসায়নিক প্রকৃতি মৌলিকভাবে সাদৃশ্যপূর্ণ বা সমরূপ, সাদৃশ্যপূর্ণ। তারপরে 7 নম্বর আমরা লিখতে পারি, এখানে জীবদেহের সব কোষের জৈবিক ক্রিয়াবলী বা ক্রিয়াকলাপ দেহ অন্তস্থ কোষের আন্তঃক্রিয়াকলাপের সমষ্টি, সমষ্টি। তারপরে আছে আমরা 8 নম্বর আমরা জানব প্রতিটি কোষ অনুকূল পরিবেশে টিকিয়ে থাকতে পারে, অনুকূল পরিবেশে স্বাধীনভাবে টিকে থাকতে পারে। আমরা কি জানলাম যে একই প্রজাতির প্রতিটি কোষের রাসায়নিক প্রকৃতি মৌলিকভাবে সাদৃশ্যপূর্ণ বা সমরূপ। এবং 7 নম্বর আমরা জানলাম যে জীবদেহের সব কোষের জৈবিক ক্রিয়াকলাপ দেহন্তস্থ কোষের আন্তঃক্রিয়াকলাপের সমষ্টি। এবং 8 নম্বর আমরা জানলাম প্রতিটি কোষ অনুকূল পরিবেশে স্বাধীনভাবে টিকে থাকতে পারে। এখন আমরা জানব কোষের বৈশিষ্ট্য কি আমরা এখন আলোচনা করব। কোষের বৈশিষ্ট্য, কি সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। 1 নম্বর হচ্ছে প্রতিটি কোষ কি হয়, পূর্বতন কোষ থেকে সৃষ্টি হয়, তার আগের কোষ থেকে সৃষ্টি হয়। প্রতিটি কোষ পূর্বতন কোষ থেকে সৃষ্টি হয় এবং আত্মনির্ভরশীল। প্রতিটি কোষ পূর্বতন কোষ থেকে সৃষ্টি হয় এবং আত্মনির্ভরশীল। তারপর আছে কোষ সুনিয়ন্ত্রিতভাবে বেড়ে উঠতে পারে, বেড়ে উঠতে পারে। তাহলে প্রতিটি কোষকে সুনিয়ন্ত্রিতভাবে বেড়ে উঠতে পারে। তারপরে আছে 3 নম্বর
পরিবেশের বিভিন্ন উদ্দীপনায় পরিবেশের বিভিন্ন উদ্দীপনায় সাড়া দিতে সক্ষম। তাহলে কোষ কী করে? কোষ পরিবেশের বিভিন্ন উদ্দীপনায় সাড়া দিতে সক্ষম। তারপরে 4 নম্বর আমরা দেখি, কোষ জীবদেহের কোষে জীবদেহের সকল গাঠনিক ও আণবিক উপাদান থাকে এবং কোষে জীবদের সকল গাঠনিক এবং আণবিক উপাদান থাকে এবং কী করতে পারে? প্রয়োজনীয় কাঁচামাল গ্রহণ করতে সক্ষম। তাহলে আমরা জানলাম যে কোষের বৈশিষ্ট্য হচ্ছে প্রতিটি কোষ পূর্ববর্তী কোষ থেকে সৃষ্টি হয় এবং আত্মনির্ভরশীল এবং কোষ সুনিয়ন্ত্রিতভাবে বেড়ে উঠতে পারে এবং পরিবেশের বিভিন্ন উদ্দীপনায় সাড়া দিতে সক্ষম এবং কোষের জীবদেহের সকল গাঠনিক এবং আণবিক উপাদান থাকে এবং প্রয়োজনীয় কাঁচামাল গ্রহণ করতে সক্ষম। তারপরে আসি 5 নম্বর, হচ্ছে কাঁচামাল ব্যবহার করে আর কি করে প্রয়োজনীয় শক্তি সংগ্রহ করতে পারে এবং নিজের প্রয়োজনীয় অণু প্রোটিন সংশ্লেষ করতে পারে। তারপরে 6 নম্বর, কাল পরিক্রমায় কোষ অভিযোজিত ও রূপান্তরিত হতে পারে। তারপরে 7 নম্বর, জৈবিক কাজ সম্পাদনের জন্য
কোষ তার অভ্যন্তরে হোমিওস্ট্যাটিক অবস্থা বজায় রাখতে পারে, বজায় রাখতে পারে। তাহলে আমরা কী জানলাম? যে 5 নম্বর আমরা জানলাম যে কাঁচামাল ব্যবহার করে, কোষ তার কাঁচামাল ব্যবহার করে প্রয়োজনীয় শক্তি সংগ্রহ করতে পারে বা গ্রহণ করতে পারে বা উৎপাদন করতে পারে, এবং নিজের প্রয়োজনীয় অণু প্রোটিন সংশ্লেষণ করতে পারে, এবং কালপরিক্রমায় এই কোষ অভিযোজিত এবং রূপান্তরিত হতে পারে, এবং জৈবিক কাজ সম্পাদনের জন্য কোষ তার অভ্যন্তরে হোমিওস্ট্যাটিক অবস্থা অর্থাৎ আন্তঃভারসাম্য অবস্থা বজায় রাখতে পারে। এ হলো আমরা জানলাম কোষের বৈশিষ্ট্য। এখন আমরা জানব কোষের প্রকারভেদ। কোষের প্রকারভেদ নিয়ে এখন আমরা আলোচনা করব। দেখো, কোষের প্রকারভেদ। সংক্ষেপ এই তো আর কিছু অল্প সময়। কোষের প্রকারভেদ দেখো, কোষ হচ্ছে নিউক্লিয়াসের ভিত্তিতে বিভিন্নভাবে এই কোষেরকে ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে নিউক্লিয়াসের ভিত্তিতে, নিউক্লিয়াসের ভিত্তিতে এটা হচ্ছে 2 প্রকার। এক নম্বর হচ্ছে আদি কোষ, দুই নম্বর হচ্ছে প্রকৃত কোষ। আদি কোষ হচ্ছে প্রোক্যারিওটিক সেল, প্রোক্যারিওটিক সেল, আর প্রকৃত কোষ হচ্ছে ইউক্যারিওটিক। তাহলে নিউক্লিয়াসের ভিত্তিতে কোষ হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে আদি কোষ বা প্রোক্যারিওটিক সেল, একটা হচ্ছে প্রকৃত কোষ বা ইউক্যারিওটিক সেল। এখন তারপরে আছে এখানে শারীরবৃত্তীয় কাজের উপর ভিত্তি ক্রিয়া, শারীরবৃত্তীয় কাজের উপর ভিত্তি করে শারীরবৃত্তীয় কাজের উপর ভিত্তি করে কোষ 2 প্রকার। শারীরবৃত্তীয় কাজের উপর ভিত্তি করে কোষ হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে দেহকোষ, আর একটা হচ্ছে জনন কোষ। জনন কোষ দেহকোষ হচ্ছে সোমাটিক সেল, সোমাটিক সেল, আর আছে রিপ্রোডাক্টিভ সেল বা গেমিট আমরা বলতে পারি। তাহলে তারপরে আছে ক্রোমোজোম সংখ্যার উপর ভিত্তি করে ওটা আছে 2 প্রকার। একটা হচ্ছে তোমার হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড, আর আছে উদ্ভিদীয় অবস্থানের ভিত্তি অর্থাৎ প্রাণীজ অবস্থান বা উদ্ভিদে বা
তোমার জীবদেহ অবস্থানের ভিত্তি করে দুই প্রকার আছে কোষ, যেমন উদ্ভিদ কোষ, প্রাণী কোষ। উদ্ভিদ দেহে যখন অবস্থান করবে সেই কোষটা হবে উদ্ভিদ কোষ, এবং প্রাণী দেহে যখন অবস্থান করবে সেটা হচ্ছে প্রাণী কোষ। হোক, আজকে পর্যন্ত আমরা এখানে আলোচনা শেষ করছি, এবং পরবর্তী নেক্সট ক্লাসে আমরা এই বিস্তারিত আমরা কৃষি পাকাবাদ নিয়ে আমরা মোটামুটি বিস্তারিতভাবে একটু আলোচনা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, ধন্যবাদ।